শোকের নিদারুণ মাইলস্টোনে নিহতদের পরিবার। আগুনে পোড়া আরো দুজনের মৃত্যু। ডিএনএ টেস্টে 5 লাশের পরিচয় শনাক্ত। মাইলস্টোনে নিহত 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা। গোপালগঞ্জের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত। সরকারি চাকরিজীবীদের জন্য পে কমিশন গঠন। 5 আগস্টের আগেই জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়ার প্রত্যয় এনসিপির। আপাতত হলেও পিআর পদ্ধতি চায় জামাত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগুনে স্বপ্ন ছাই হয়ে যাওয়ার শোক মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারে। চোখে পানি আর মনে নানা প্রশ্ন নিয়ে স্মৃতি হাতড়ে বাঁচার চেষ্টা বাবা মায়ের। কোনো পরিবারের অভিযোগ, কোচিংয়ে থাকতে এক প্রকার বাধ্য করা হতো শিক্ষার্থীদের, তাই ছুটির পরও স্কুলে থাকতে হতো তাদের। প্রশ্ন জনবহুল এলাকায় বিমান প্রশিক্ষণ নিয়েও। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন ইনামুল হাবিব রুবেল। অনেক জোরে একটা শব্দ হইলো, পিছন থেকে তাকায় দেখি যে আমার মার বিল্ডিং এ প্লেনটা পড়ছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। টেবিল খাতা আগের মতোই সাজানো গোছানো, যেন রং তুলির আঁচড়ের অপেক্ষায় রয়েছে ড্রয়িং খাতাটিও। তবে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকা আর কখনোই এই টেবিলে পড়তে বসবে না। সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অন্য অনেকের মতো না ফেরার দেশে চলে গেছে আনিকা। দুপুর 1টায় স্কুল ছুটি হয়ে গিয়েছিল আনিকার। এরপর কোচিং ক্লাস, তাই সেখানেই থেকে যেতে হয়েছিল তাকে। কিছুক্ষণ আগেই মেয়ের হাতে খাবার পৌঁছে দিয়ে বাড়ির পথ ধরেছিলেন মা পারুল আক্তার। স্কুলের গেট পেরোনোর আগেই বিস্ফোরণের শব্দে দৌড়ে ফিরে যান মেয়ের ক্লাসরুমের সামনে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আমার মেয়ের আমি ডাক দিয়ে আনছি বারান্দা থেকে, দূর থেকে আমার দেখতেছে। আমি সামনে গেছি, ভিতরে ঢুকতে দেয় না, বাইরে থেকে বলতেছে, মা তুমি আমার জন্য কি আনছো? আমার মায়ের খাবারগুলো দিয়ে আমি 5 মিনিটও মনে হয়েছে আমি চলে আসছি। যেগুলা যে সন্তান মারা গেছে, বাচ্চাগুলো মারা গেছে, সবই কোচিংয়ে ছিল। যদি 1টা বাজে ছুটি হতো সবার, তাহলে এতগুলা বাচ্চা প্রাণ হারাতো না। আমি বিচার চাই এটা। সেদিনের দুর্ঘটনার কিছুক্ষণ আগেই সহপাঠীদের সাথে ক্লাসের পেছনের বেঞ্চে দুপুরের খাবার খেতে বসেছিল তৃতীয় শ্রেণীর আরেক শিক্ষার্থী ওয়াকিয়া ফেরদৌস নিধি। খাবার শেষ করতে পেরেছিল কিনা সেই প্রশ্নের উত্তর এখনো খুঁজে ফিরছেন তার মা। মিস বলতেছে ওরা 4 জন যে কোচিং করে, সামনে থেকে পিছিয়ে গিয়ে ওরা 4 জন খাইতেছে, শুরু করছে খাবার। ওই সময় মিসের নাকি ছেলে কইতেছে ক্যান্টিনে যাবে। মিস নাকি ক্যান্টিনে গেছে, ওই সময় এমন বাস্ট হয়েছে। জায়গা কি ট্রেনিংয়ে জায়গা, কত জায়গা আছে, যদি মাঠেও পড়তো কিচ্ছু হতো না। এত মানুষের ভিতরে কেমনে ঢুকাই দিছে। পরে সিএমএসে সন্ধান পাইছি, রাতের 1টায় গেলাম, গিয়ে একটা লাশ মোটামুটি দেখলাম যে না, এটি আমার মেয়ের মতন হয়তো হতে পারে। বললাম স্যারের, কয় দেন ডিএনএ চেক করার পরে আপনারা যদি হয় আপনার মেয়ে আপনি পেয়ে যাবেন। 3 দিন পেরিয়ে গেলেও থামেনি প্রিয় সন্তানের জন্য মায়ের বুক ভাঙা কান্না। নানা প্রশ্ন, আক্ষেপ আর বেদনা নিয়ে স্মৃতির পাতায় খুঁজে ফিরছেন প্রিয় সন্তানকে। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও 2 জন মারা গেছে। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে থাকা দগ্ধ বাকিরা। এদিকে ডিএনএ টেস্টে 5 মরদেহের পরিচয় শনাক্ত করার কথা জানিয়েছে সিআইডি। বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন রাতে ব্রিফিংয়ে জানান, গত 2 দিনে 13 জনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে, যারা আগামী কয়েকদিনের মধ্যে বাসায় যেতে পারবেন। এছাড়া 8 জন আইসিইউতে গুরুতর অবস্থায় রয়েছে। বার্ন ইনস্টিটিউটে মোট 42 জন চিকিৎসাধীন। তাদের উন্নত চিকিৎসায় এরই মধ্যে ভারত, চীন ও সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ দল এসেছেন। তবে নতুন করে কোনো রক্ত বা স্কিন ডোনেশন দরকার নেই বলেও জানান অধ্যাপক নাসির উদ্দিন। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সামগ্রী রয়েছে বলেও জানান তিনি। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বৃহস্পতিবার সকাল থেকেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে উপস্থিত হতে থাকেন প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা।
এদিন ক্যাম্পাসে কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজদের পরিবারের সদস্যরা। শিক্ষার্থীদের আশার সঠিক তদন্তে প্রকৃত নিহতের সংখ্যা বের হয়ে আসবে। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার 3 দিন পার হয়ে গেলেও এখনও নিখোঁজ অনেকের সন্ধান পাওয়া যায়নি। ফলে প্রতিদিনই প্রিয়জনের সন্ধানে স্কুলটিতে ভিড় জমাচ্ছে অভিভাবক ও স্বজনরা। বাড়ছে উদ্বেগ। বৃহস্পতিবার সকালে সন্তানের খোঁজে আসেন শিশু আফিয়ার মা। ছোট্ট সন্তানকে না পেয়ে পাগল প্রায় তিনি। জানেন না কবে মিলবে তার সন্তানের খোঁজ। এদিন সকাল থেকেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আসতে থাকেন প্রতিষ্ঠানটির শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। আগামী সোমবার থেকে প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান শিক্ষার্থীদের। জানান নিজেদের অবস্থান। আমরা এখানে কোনো সময় মনোযোগ দিতে পারবো না। আমাদের ছোট ভাই বোন, আমার ফ্রেন্ডের বোন, কোনো হসপিটালে লাশ নেই, মর্গে লাশ নেই, তাহলে লাশ গেল কই? তারা তো আসতে পারতেছে না। তাহলে আমাদের আরেকটু বন্ধ দেওয়া দরকার, আমাদের মেন্টালি ফিট হওয়া লাগবে। আমরা 3 দিন সময় দিয়েছিলাম যে এর মধ্যে যদি কোনো আপডেট না হয়, মানে কালকে, পরশুদিন আর আজকে আর গতকাল দুপুরে পর্যন্ত যদি না সিদ্ধান্ত দেওয়া হয় আমাদের, তাহলে আমরা এর থেকে বড় কিছু করতে চেষ্টা করব। বিমান বিধ্বস্তের ঘটনায় সকলের সহযোগিতায় উদ্ধার কাজ সঠিকভাবে সম্পন্ন হয়েছে বলে জানায় সেনাবাহিনী। আমরা আনুমানিক 7টা থেকে 7:30 পর্যন্ত আমরা এই কাজ অব্যাহত রাখি এবং 7:30টার দিকে আমরা আমাদের কাজ উদ্ধার কার্যক্রম শেষ করে আমরা আমাদের ক্যাম্পে প্রত্যাবর্তন করি। গেল সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে প্রাণ হারান 29 জন, আহত হন বহু মানুষ। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। মাইলস্টোনের ঘটনায় শোক প্রস্তাব গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা ও পরিষদের বৈঠকে নিহতদের পরিবার ও আহতদের সব ধরনের সহযোগিতার সিদ্ধান্ত হয়। শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সহায়তার পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে। স্কুলের নিহত 2 জন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে ও আহতদের সুস্থতা কামনা করে আগামীকাল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনারও সিদ্ধান্ত হয়েছে। এছাড়া গ্রেপ্তারের সময় আইন শৃঙ্খলা পরিচয় নিশ্চিত করা, 12 ঘন্টার মধ্যে পরিবার আইনজীবীকে জানানো, থানায় গ্রেপ্তারকৃতদের বিস্তারিত তালিকা থাকা বাধ্যতামূলক করে ফৌজদারি দণ্ডবিধিতে আনা সংশোধনের অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতি বাতিল ও গোপালগঞ্জের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য নতুন একটি পে কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক দেশের একজন বড় শত্রু। জনগণের সাথে প্রতারণা করেছেন তিনি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে কেউ যেন এ ধরনের কাজ না করতে পারে, সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত তার। এর আগে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত কয়েকজন শিক্ষার্থীর পরিবারকে সমবেদনা জানান বিএনপি মহাসচিব। আহমেদ সরওয়ারের রিপোর্ট। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে প্রাণ হারানো 3 শিক্ষার্থী মাহমুদুল ইসলাম আরিয়ান, বাপ্পি সরকার ও আশিকুর রহমান উমায়ের স্বজনদের সমবেদনা জানাতে সকালে উত্তরা দিয়াবাড়ির তারারটেক যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে পৌঁছে 3 শিক্ষার্থীর কবর জিয়ারত করেন। পরে কবরস্থানের পাশেই 3 শিক্ষার্থীর বাসায় যান মির্জা ফখরুল। আরিয়ান, বাপ্পি ও উমায়ের পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন বিএনপি মহাসচিব। বলেন, এই শোক কাটিয়ে ওঠার কোনো ভাষা নেই। পরিবার তাদের যে ব্যথা, তাকে সন্তান দেওয়ার ভাষা আমাদের কাছে নেই। আমরা শুধু তাদেরকে এটুকু জানাতে এসেছি যে আমরা আপনাদের এই কষ্টের সঙ্গে আমরা আছি, আমরা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি, শেয়ার করে নেব। আমরা আল্লাহর কাছে আমরা দোয়া করি আপনারা এই কষ্ট সহ্য করে দাঁড়াবেন। সেখান থেকে ফিরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান মির্জা ফখরুল। সাংবাদিকদের সাথে আলাপকালে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করেন। ধন্যবাদ জানান সরকারকে। যে বাংলাদেশের একজন বড় শত্রু, যিনি বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন, সাবেক বিচারপতি খায়রুল হক সাহেব তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে যে রায় দিয়েছিলেন, পরেই আমার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার আমাদের তত্ত্বাবধায়ক সরকার বিধানটা বাতিল হয়েছে, পার্মানেন্ট করা হয়েছে, এবং যেটা বাংলাদেশের পরবর্তীকালের যত রকমের আপনার রাজনৈতিক সংকট তৈরি হওয়ার
সেই সংকটগুলো তৈরি হয়েছে এবং জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার একটা মানে বিচার বিভাগ মানুষের আস্থা থাকে, সেই আস্থা জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে তিনি ধ্বংস করেছেন শুধুমাত্র তার রাজনৈতিক চিন্তাভাবনা। সেই কারণে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ ওই জায়গাটাতে বসে আর সেই জায়গার ব্যবহার করে রাষ্ট্রের ক্ষতি করতে না পারে। শিশু একাডেমি ভবন ভেঙে ফেলার প্রক্রিয়ার বিরোধিতা করে মির্জা ফখরুল বলেন, এটি সেখান থেকে সরানো ঠিক হবে না। শিশুদের বিভিন্ন রকমের তাদের যে গঠন, তাদের বেড়ে ওঠা, তাদের মন মানসিকতা তৈরি করা, তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তৈরি করা, এই সব কিছুর ব্যাপারে আপনাকে এটাকে নেওয়ার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এটার উদ্যোগটা নিয়েছিলেন এবং তিনি প্রথম এই শিশু একাডেমি তিনি নির্মাণ করেছিলেন এবং এটা সারা বাংলাদেশেই এর ব্রাঞ্চ আছে। সুতরাং এটাকে ওইখান থেকে সরানোটা আমি মনে করি একেবারেই সঠিক সিদ্ধান্ত হবে না এবং এ ব্যাপারে আমরা আমাদের খুব স্পষ্ট বক্তব্য যে আমরা চাই না যে শিশু ভবনটি সেই জায়গা থেকে আপনার স্থানান্তরিত করা হোক। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। গণতন্ত্র নস্যাৎ ও বিচার বিভাগ ধ্বংসের কারিগর ছিলেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। তাই তার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন। সাংবাদিকদের তিনি বলেন, ABM খায়রুল হকের কারণেই ভুয়া নির্বাচন হয়েছে, হাজার হাজার মিথ্যা মামলা হয়েছে, তার কারণেই সৃষ্টি হয়েছিল আয়নাঘর। আরও আগেই তাকে গ্রেপ্তার করা যেত উল্লেখ করে জয়নুল আবেদিন বলেন, দেরিতে হলেও খায়রুল হককে গ্রেপ্তার করায় সরকারকে ধন্যবাদ। জিয়া পরিবারের ওপর জুলুমের জন্য খায়রুল হক দায়ী উল্লেখ করে তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, এর জন্য তিনি দায়ী। তাই এমনভাবে তার বিচার করতে হবে জাতি যেন দেখে একটা বিচার বিভাগ ধ্বংস করলে কিভাবে সাজা পেতে হয়। ইচ্ছা করলে সরকার এই খায়রুল হককে অনেক আগে গ্রেফতার করতে পারত। এই জাতি এবং দেশ এতদিন পর্যন্ত যে জিনিসগুলো দেখেছে এই খায়রুল হকের কারণে, একটি নির্বাচন সুষ্ঠু হয় নাই। শুধু তাই নয়, এই খায়রুল হকের কারণে আয়নাঘর হয়েছে। এই খায়রুল হকের কারণে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে। জুলাই আন্দোলনে শত শত প্রাণহানির মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেল পরিদর্শনে গিয়ে স্থাপনার ক্ষয়ক্ষতিকে গুরুত্ব দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। সেদিন শেখ হাসিনা বলেছিলেন, যারা দেশের এই ক্ষতি করল তাদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে। অন্যদিকে চলছিল গণগ্রেপ্তার। বিএনপি মহাসচিব বিবৃতিতে উল্লেখ করেন, রাষ্ট্রীয় সন্ত্রাস আড়াল করতে বিএনপির নির্দোষ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। মিরাজ হোসেন গাজী জানাচ্ছেন বিস্তারিত। 24 জুলাইয়ের 25 তারিখ ছিল সপ্তাহের শেষ কর্মদিবস। কারফিউর মধ্যেই তখন দ্বিতীয় দিনের মতো অফিস আদালত খোলা হয়। বেলা 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত 7 ঘন্টার কারফিউ শিথিল থাকায় কিছুটা পুরনো রূপ ফিরে পেতে থাকে কর্মব্যস্ত রাজধানী। যে 10টা থেকে 5টা পর্যন্ত বসছে সেই অনুযায়ী স্বাভাবিক আছে। গাড়িগুলো বাড়ছে, দেখেন আপনার সিএনজিগুলো বেশি, সিএনজি খালি নাই, কোনো যাত্রী নেই। 25 জুলাই মিরপুর 10 নম্বরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন শেখ হাসিনা বলেছিলেন, সব মানুষ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, যেন সঠিক সময়ে পরিবারের কাছে ফিরে যেতে পারেন, এজন্য মেট্রো রেল চালু করা হয়েছিল। এমন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলাকারীদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন শেখ হাসিনা। তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে, বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা উত্তরের নেতাকর্মীদের সাথে বৈঠক করেছিলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারেক রহমানের নির্দেশেই এই হামলা হয়েছে। সম্প্রতি বিএনপি তার কমিটি রদবদল করে বেছে বেছে চিহ্নিত সন্ত্রাসীদের নেতা বানিয়েছে বলেও মন্তব্য করেছিলেন ওবায়দুল কাদের। তারা ঘাপটি মেরে বসে আছে, আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। বিএনপি তার চিরদিনের পরিচিত চেহারা আবারও মেলে ধরেছে। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে অভিযোগ করেন, রাষ্ট্রীয় সন্ত্রাস আড়াল করতে এবং উদরপিণ্ডি বুদরঘাড়ে চাপানোর অপকৌশল হিসেবে বিএনপির নির্দোষ নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে।
নেতাকর্মীদেরকে বাসায় না পেয়ে তাদের সন্তান কিংবা পরিবারের সদস্যদেরও গ্রেপ্তার করা হচ্ছে। অশোভন আচরণের পাশাপাশি বাসাবাড়িতে ভাঙচুর করার অভিযোগও করেন বিএনপি মহাসচিব। কারফিউর মধ্যে তখন চলছিল গণগ্রেপ্তার। বিএনপি সহ বিরোধী মতের নেতাকর্মীদের বাসাবাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যদিকে হেলিকপ্টার থেকে আন্দোলনকারীদের ওপর গুলি করার অভিযোগ জোরালো হতে থাকে, যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা অস্বীকার করে। হেলিকপ্টার থেকে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়। এটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা এবং সম্পূর্ণভাবে একটা প্রোপাগান্ডা। হেলিকপ্টার থেকে কোনো ধরনের কোনো গুলি চালানো হয়নি বা কোনো লিথাল ওয়েপন এখান থেকে ব্যবহার করা হয়নি। পরিকল্পিত না হলে তারা এত দ্রুত সময়ের মধ্যে এত লোক বাহির থেকে নিয়ে আসলেন কিভাবে? আমাদের হয়তো আমাদের খারাপ লাগছে, আমাদের 3টা পুলিশ সদস্যকে তারা একজনকে তারা মানে জনসম্মুখে ঝুলিয়ে তারা হত্যা করেছে, হয়তো তাকে আমরা ফিরে পাবো না, এটা ঠিক। বাট আমাদের এই পুলিশ সদস্যকে যারা হত্যা করেছে তাদের প্রত্যেকের নাম নাম্বার আমরা পেয়েছি। 25 জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবীদের দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেন। শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি ও নাশকতার জন্য পরস্পরের ওপর দায় চাপান। পৃথিবীর কোথাও কিন্তু এমন ভারতও না, নেপালও না যে যারা সরকারি কর্মকর্তারা রাজনীতি বক্তব্য রাখবে বা রাজনীতিবিদদেরকে ব্লেম দিবে। যত ঘটনা ঘটেছে সব কিছু দায় দায়িত্ব কিন্তু সরকারকে নিতে হবে। আগে তারা নর্মাল বাস পোড়াতো, এবার তারা এক্সপ্রেস ওয়ে পুড়িয়েছে। আগে তারা নর্মাল হতাহত করতো, এবার তারা কিলিং মিশনে নেমেছিল। যত হত্যাকাণ্ড ঘটানো যায় তত সরকারকে তাড়াতাড়ি পতন ঘটানো যাবে। কারফিউ শিথিল থাকায় জনমনে কিছুটা স্বস্তি হলেও আতঙ্ক কাটেনি। বিভিন্ন এলাকায় ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সেনাবাহিনীর চেকপোস্ট। একই সাথে সারা দেশে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 5 আগস্টের আগে জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবি আদায় করা হবে। বাংলাদেশ সীমান্তে হত্যা চলছে, ভারতীয় মুসলমানদের বাংলাদেশি বলে পুশিন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। হবিগঞ্জে গতকাল এনসিপির সমাবেশে নাহিদ ইসলাম বলেন, এলাকায় এলাকায় দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু হয়েছে, এতে করে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। এ সময় দেশে বিচার বহির্ভূত সকল হত্যার তীব্র নিন্দা জানান এনসিপি নেতারা। বক্তব্য রাখেন আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতারা। শহরের সার্কিট হাউসের সামনে থেকে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে পদযাত্রা হয়। সার্কিট হাউসে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন তারা। এর আগে ব্রাহ্মণবাড়িয়ার মুক্ত মঞ্চে সমাবেশ করে এনসিপি। 2021 সালে মোদি বিরোধী আন্দোলন করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া নিহতদের শহীদ ঘোষণার দাবি জানান নাহিদ ইসলাম। এতে এনসিপির নেতাকর্মী ছাড়াও অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি ছাড়া প্রধান রাজনৈতিক দলগুলো আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে। এই পদ্ধতি নির্বাচন আপাতত হলেও প্রয়োজন। রাজধানীতে সিরডাপে বাংলাদেশে নির্বাচন পদ্ধতি পর্যালোচনা ও সুপারিশ বিষয়ক গোলটেবিল আলোচনায় কথা বলেন তিনি। জামাতে ইসলামীর নায়েবে আমিরের মতে, এই প্রক্রিয়া একটি দলের স্বৈরাচারী হবার পথ বন্ধ করে দেবে। বলেন, স্বৈরাচারী হাসিনার পরিবর্তন প্রয়োজন ছিল, এখন মানুষের মধ্যে নৈতিকতা পরিবর্তনের বিপ্লব দরকার। 1996 সালে নির্বাচনও সঠিক হয়নি মন্তব্য করে ডাক্তার মোহাম্মদ তাহের বলেন, ভোট নিয়ে সাধারণ মানুষের সচেতন হওয়া জরুরি, কারণ টাকার বিনিময়ে ভোট দিলে শেষ পর্যন্ত সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হন। এ সময় বক্তারা বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মানুষের কাছে দলীয় প্রতীক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এনবিআর কর্মকর্তারা যত রাজস্ব আদায় করেন তার চেয়ে বেশি অর্থ কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দেন, এমন অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের। বৃহস্পতিবার পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত সামষ্টিক অর্থনীতির মাসিক পর্যালোচনা বিষয়ে আলোচনায় এ অভিযোগ করেন তিনি। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড প্রসঙ্গে মঈন খান বলেন, কর্পোরেট বা এনজিও কায়দায় সরকার চালালে হবে না, জনগণের সরকারকে বাস্তবমুখী ব্যবস্থা নিতে হবে। এনবিআর এর সাবেক চেয়ারম্যান
ডক্টর আব্দুল মজিদ বলেন, বিগত সরকার বাছ বিচার ছাড়াই চড়া সুদে ঋণ নিয়ে দেশকে বিপদে ফেলেছে। ঋণের অপব্যবহারের মাসুল গুনতে হচ্ছে এখন। সরকারের আয়ের বড় অংশই চলে যাচ্ছে ঋণ এবং এর সুদ পরিশোধে। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বাণিজ্যিক চুক্তি হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সচিবালয়ের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নিয়ে তাদের সাথে আলোচনায় বসতে চিঠি দেওয়া হয়েছে। আমন্ত্রণ পেলেই বাণিজ্য উপদেষ্টা নেতৃত্বে যুক্তরাষ্ট্র সফর করবেন বাংলাদেশের একটি প্রতিনিধি দল। 1 আগস্টের মধ্যে আমন্ত্রণ না পেলেও পরবর্তীতে এ নিয়ে আলোচনার সুযোগ থাকবে বলেও মনে করেন তিনি। শুক্রবার এ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে একটি অনলাইন মিটিং হবে। সেই মিটিংয়ে অনেক কিছুই স্পষ্ট হবে বলেও মনে করেন তিনি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। শোকের নিদারুণ মাইলস্টোনে নিহতদের পরিবার। আগুনে পোড়া আরও 2 জনের মৃত্যু। ডিএনএ টেস্টে 5 লাশের পরিচয় শনাক্ত। মাইলস্টোনে নিহত 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মান না। গোপালগঞ্জের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত। সরকারি চাকরিজীবীদের জন্য পে কমিশন গঠন। 5 আগস্টের আগেই জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়ার প্রত্যয় এনসিপির। আপাতত হলেও পিআর পদ্ধতি চায় জামাত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।